আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, 2 শিক্ষক, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছর করে কারাদণ্ড। শান্তিপূর্ণভাবেই চলছে শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন। আশানুরূপ নয় ভোটার উপস্থিতি, নিরিবিলি ভোট দিচ্ছে কেন্দ্রে যাওয়া মানুষ। নিজের ভোট নিজে দিলাম 16-17 বছর পরে এই ভোট পরিবেশ পাইনি, এবার পাইছি। যে নতুন আসবে আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়, এটাই। সুস্থ হয়েছে আল্লাহ না হয়, হ্যাঁ কোনো সমস্যা নাই। সংরক্ষিত নারী আসনে আন্দোলনে সক্রিয় স্বচ্ছ ভাবমূর্তির নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। মনোনয়ন চূড়ান্তে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। ইসরায়েলি হামলায় একদিনে 250-র বেশি প্রাণহানির ঘটনায় লেবাননের শোক। ইরানের কাছ থেকে শক্তি বা চুক্তির মাধ্যমে চাওয়া পূরণের ঘোষণা নেতানিয়াহুর। যুদ্ধকে পুঁজি করে বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল করার চেষ্টা। ব্যাংকারদের অভিযোগ, সুযোগ নিচ্ছে রেমিটেন্স হাউসগুলো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, শাওন দত্ত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারোয়ার হোসেনকে 5 বছরের কারাদণ্ড শোনানো হয়। বাদবাকি আসামিদের 3 থেকে 5 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলায় 24 আসামি পলাতক, 6 জন গ্রেপ্তার। এই রায়ের বিষয়ে আরও জেনে নিতে চাই, এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায় ঘোষণা এবং সাজার ব্যাপারে পরিবারের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা সেটা একটু জানতে চাই। একই সঙ্গে একটু বলবেন প্রসিকিউশন কি বলছে? আবু সাইদ হত্যা মামলায় আজকে রায় ঘোষণা হলো। সেখানে 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং আরও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড যারা পেয়েছেন তারা হলো সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, এবং যাবজ্জীবন পেয়েছেন সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এবং এখানে আরেকজন যাবজ্জীবন পেয়েছেন আরিফুজ্জামান জীবন। তারা 4জনই পুলিশ কর্মকর্তা, 2 জন যাবজ্জীবন পেয়েছেন এবং 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যিনি হাসিবুর রশিদ, তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এখন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এছাড়া এখানে শহীদের পরিবারে যারা সদস্য রয়েছেন তারাও এখানে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন, তারাও আমাদেরকে প্রতিক্রিয়া জানাবেন যে তারা এই রায়ে সন্তুষ্ট কিনা। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে এই রায়ের প্রতিক্রিয়া জানানো হবে, যে আরও বিশেষ করে এখানে যে 30 জন আসামি রয়েছে, 30 জনের মধ্য থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদেরকে, ছাত্রলীগের এখানে 3 জন রয়েছে, বিশেষ করে ছাত্রলীগের যেই 9 জন সদস্য রয়েছে বা নেতা রয়েছে তার মধ্য থেকে আমরা দেখেছি যে 3 জনকে সাজা দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কারো 5 বছরের সাজা রয়েছে, কারো 3 বছরের সাজা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই মামলাটিতে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। তবে এখন কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন টিম সদস্য রয়েছে তারা ব্রিফ করবে, তখন আমরা আনুষ্ঠানিক জানাতে পারবো
পারবো। এখানে প্রসিকিউশনের টিমের যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাদের টিমের সদস্যদেরকে একটু দেখাতে চাই। এখানে আমি যদি আরও কিছু কিছু নাম বলি, যে এখানে সাবেক যিনি প্রক্টর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে একজন কথা বলছেন, আমাদের একজন প্রসিকিউটর, তার সঙ্গে কথা বলতে চাই। এই যে রায় দিয়েছে, আমরা না কতজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আর যাবজ্জীবন কতজনকে দিয়েছে? মৃত্যুদণ্ড দিয়েছে 2 জনকে, যাবজ্জীবন দিয়েছে 3 জনকে এই পর্যন্ত। আর আরও 30, টোটাল তো সর্বমোট 30 জন আসামি, 30 জনকে বিভিন্ন কাজে দণ্ডিত করা হয়েছে। আচ্ছা, আপনারা খুশি কিনা বা আপনাদের আমরা চিফ প্রসিকিউটর এটা আপনাদেরকে ব্রিফ করবেন আমরা একজন প্রসিকিউশনের সদস্যের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলেছেন যে তারা এই রায়ের যে প্রতিক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে যেহেতু 3 জনকে যাবজ্জীবন তথ্য পেয়েছে, আমরা কে কে পেয়েছেন সে বিষয়টি আমরা জানতে পারবো। শাওন, নিশ্চয়ই সেই খবরাখবরগুলো আপনাদের মাধ্যমে জানাতে পারবো দর্শকদেরকে। অনেক ধন্যবাদ রাপি আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু রংপুরে যেতে চাই, আবু সাইদের বাড়িতে। সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজার, রায় নিয়ে আবু সাইদের পরিবারের প্রতিক্রিয়া একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, রায় নিয়ে সেই প্রতিক্রিয়াটি আবু সাইদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি এখন সরাসরি সেখানে যেতে চাই। অধিকার আদায়ের জন্য এই কথা কওয়ার পরে তাকে আজ পিছন পাকে আজ গলা চিপি ধরে গাল বুকের থাবড়াছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনারা কি করবেন আসলে? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলে উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আড়ে গেছে যারা অপরাধী। ইয়া রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। সামনে কি রেখে কথা বলেন? অপরাধী বেঁচে গেল। হ্যাঁ, অপরাধীদের তো বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবেন। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। একটু মায়ের কাছে জানতে চাই। মা বলেন, আপনি বলেন তো, আজকের এই যে রায় হলো, 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হলো, এই সাজা নিয়ে শহীদ আবু সাইদের মা আপনি মনোয়ারা বেগম, আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। কি বলবেন আপনি? এই রায়ে আপনি সন্তুষ্ট আপনারা না অসন্তুষ্ট? না, জেলের দোষী আছি আমি এই সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ 5ম দিনের মতো দেশের 18 জেলা 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিশু ডাক্তার যখন দেখালাম টিকিট কেটে, তখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমার বাবুকে ভর্তি করেছে আজ 6 দিন হলো, মানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধপাতি নাই, একটা ইনজেকশনও আমরা এতদিনে পাই নাই। আমরা আজ 2 দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি। জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন। রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো ওই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। হামের প্রকোপ এবং শিশু মৃত্যু নিয়ে আরও জানতে চাই। এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহী জেলাতেই হামের উপসর্গ নিয়ে অনেক শিশু মৃত্যুর খবর আমরা শুনছি এবং মোটামুটি 60 জন মারা গেছে, সেটাও আমরা জেনেছি। চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? শাওন, প্রথমে বলে রাখি, রাজশাহী যারা মারা যাচ্ছে তারা আসলে রাজশাহী জেলার সবাই নয়,
কারণ এখানে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ, রংপুর বিভাগেরও যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলোর রোগীও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকগুলো বিভাগের রোগী কিন্তু মারা যাচ্ছে এবং সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মারা যাচ্ছে এবং আক্রান্ত হওয়ার সংখ্যাও কিন্তু সেটি বেশি। এবং আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 4 জন রোগী সাসপেক্টেড তারা মারা গিয়েছে এবং নতুনভাবে মোট 27 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 50 জন কিন্তু আহমের মৃত্যুর যে হয়েছে সে সাসপেক্টেড সে চিকিৎসকরা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী জেলা বাদেও রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে এ বাদেও রংপুর বিভাগের কিছু জেলা এবং খুলনা বিভাগের কিছু জেলার মানুষজন তারা আসছে এবং আগের থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আহমের যে বিশেষায়িত যে ওয়ার্ড সেটি করা হয়েছে। এর পাশাপাশি আইসিইউতে কিন্তু নতুনভাবে 6টি বেড সংযুক্ত করা হয়েছে। আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 12টি আইসিইউতে বেড ছিল, এখন করা হয়েছে 18টি। চিকিৎসকরা যেমনটি জানাচ্ছেন যে তারা প্রতিনিয়ত সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বেড সংকট এবং জনবল সংকট এবং এর মধ্যে ঔষধসহ প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা সংকটের মধ্যে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটি জানাচ্ছেন এবং সরকারকে তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সংকটগুলো যেন সমাধান হয় এবং তারা যেন চিকিৎসা যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে করতে পারেন। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন, এ নিয়ে আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কিনা এ নিয়ে অপেক্ষায় ইসি। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়। একদম সুন্দরভাবে একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এটা একটা আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয় সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। বেলা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটার উপস্থিতি। আসনটির 2 উপজেলা শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন, ভোট কেন্দ্র 128টি আর ভোট কক্ষ 751টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ ভোট দিতে এবারে খুব আনন্দ বোধ করতেছি। ইনশাআল্লাহ এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। কোনো সমস্যা নাই, ভিতরে খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে, দায়িত্বরত যারা রয়েছেন এবং ভোটাররাও খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতেছে আর কি। আল্লাহর রহমতে হেনারও শান্তি নাই, এনে শুয়ে শান্তিতে আমরা দিন কাটাবো। একটু সহকর্মীদের কাছে যেতে চাই ভোটের খবরাখবর জেনে নিতে। শুরুতেই শ্রীবর্দী উপজেলায় আছেন আল আমিন হক অহন, যাচ্ছি তার কাছে। অহন, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটের চিত্র জানতে চাই। ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন কি বলছেন তারা? আমি যে কেন্দ্রে রয়েছে কিছুক্ষণ আগে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। জাল ভোট দেওয়ার চেষ্টা ঘটেছে এখানে এবং আপনি দেখছেন যে এখন কেন্দ্রটি একেবারেই ফাঁকা, যে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন। এটি চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটিতে কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে সেই ব্যক্তিকে এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে এখন যে কক্ষটি দেখা যাচ্ছে সেখানেই, এবং তিনি আসলে কার পক্ষে ভোট দিতে এসেছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বোঝা যায়নি কার লোক। আমরা দেখছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছিল এবং যে কারণে আশেপাশে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং আমরা দেখছিলাম একজন আনসার সদস্য
সেই ব্যক্তিকে কিন্তু এখানে আটক করে রেখেছেন। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা কর্মে নিয়োজিত আছেন তাদের হাতে তুলে দেয়া হবে এবং সেটি ম্যাজিস্ট্রেট কী সিদ্ধান্ত নেন তারপরেই সেটি বোঝা যাবে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও এখন পর্যন্ত তিনি কিছুই জানাননি এবং এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এই কেন্দ্রটিতে। আমি যদি একটু সেই দৃশ্য দেখাই, শত শত মানুষ কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন এবং এই সব মানুষ তাকে বের করে নেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালানো হয়েছে। আমি সেই দৃশ্য একটু দেখাতে চাই। এখানে চিত্তলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি যেমনটি বলছিলাম, ভোট কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে। অর্থাৎ ভোটাররা যারা এখানে আশেপাশে অবস্থান করছিলেন তারা অনেকে ভয়ে ভিতরে ঢুকছেন না, যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। আমি সেই দৃশ্য দেখাতে চাই। একদম একটা কেন্দ্রের 100 থেকে 150 গজের মধ্যে কাউকেই থাকার কথা নয়। আপনি দেখছেন যে এখানে এখন কি পরিমাণ মানুষজন জড়ো হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু একটু তটস্থ অবস্থায় আছেন। মাত্র 4 জন পুলিশ সদস্য এখানে রয়েছেন, আনসার সদস্য যদিও আছেন, এবং যে কারণেই অনাকাঙ্ক্ষিত যদি কিছু একটা ঘটেই যায় সেই ভয়টি করছিলেন দিনভর। এখন পর্যন্ত যে ভোট হয়েছে আমরা দেখছিলাম বেশ শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছিল সবখানে। তবে 2-1টি যে বিচ্ছিন্ন ঘটনা তার মধ্যে এটিও একটি। তবে 2-1জনকে আটক করা গেল, আর কেউ জাল ভোট শেষ পর্যন্ত দিতে পেরেছে কিনা সেই তথ্য তো জানা যায়নি। তবে দিন শেষে সাধারণ মানুষ মনে করছেন, ভোটাররা মনে করছেন শান্তিপূর্ণ নির্বাচনেই প্রতিনিধি বেছে নেবেন তারা। শাওন, অনেক ধন্যবাদ অহন আপনাকে। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণও চলছে। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3736 জন। যে নতুন আসবে সে যেন দেশটাকে উন্নয়ন করে, আবার আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়, এটাই। ভোট দিতে আসে আমার খুব ভালো লাগতেছে। আর বগুড়াবাসীদের জন্য আমাদের একটা আবেদন যে যে মানে ইয়েকে দিচ্ছে আমরা ভোট, সে যেন আমাদের এই বগুড়াকে উন্নয়ন। এ পর্যায়ে একটু বগুড়ার খবর জেনে নেব। সহকর্মী মেহেরুল সুজন আছেন সেখানে। সুজন, ভোটার উপস্থিতি বেড়েছে কিনা সকাল থেকে, আর এই মুহূর্তের কি অবস্থা দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন আমাদের। শাওন, সকালের ভোটারের উপস্থিতি, ভোট কেন্দ্রে আসা ভোটারদের সংখ্যা সেটি কিন্তু কিছুটা বেড়েছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন কিংবা প্রার্থী যারা রয়েছেন তাদের কর্মী সমর্থক তারা কিন্তু বলছেন যে আশানুরূপ ভোটার এখন পর্যন্ত উপস্থিত হয়নি। কারণ আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে যে তথ্যটি পাচ্ছিলাম যে 5.5 বেশি ভোটার বগুড়ার এই আসনে 50টি কেন্দ্রে রয়েছে। এখন পর্যন্ত সব চলে 50,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার দুপুর 1টা পর্যন্ত। এখনো কয়েক ঘন্টা রয়েছে। প্রার্থীরা আশা করছেন হয়তো ভোটার আসবেন এবং দুপুরের পরে ভোটারদের চাপ কিছুটা বাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে আমরা সকাল থেকেই দেখছিলাম যে প্রত্যেকটি কেন্দ্রেই, বিশেষ করে সকালের দিকে নারী ভোটারদের সংখ্যা খুবই কম ছিল। বেলা কিন্তু যে সংখ্যাটি নারী ভোটারদের সেটিও বেড়েছে। প্রার্থীদের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে 4:30 নাগাদ আরও অনেক মানুষ ভোট দিতে আসবেন এবং ভোটারদের সংখ্যাটা আরও খানিকটা বাড়বে দুপুরের পর। শাওন, সুজন, ধন্যবাদ আপনাকে। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও। তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্রদলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের সদস্যরা। মধ্যপ্রাচ্য ছাড়াও
আরপিও অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, আর ১৩টি পাবে জামায়াত জোট, একটি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত। এত নারী নেত্রীর মধ্যে কারা পেতে পারেন মনোনয়ন? এক্ষেত্রে দল বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ দিইনি আমি, এবং ইউরোপেও চলে গেছি, ফ্রান্সে চলে গেছি। হাসিনা বিরোধী অনেক কিছু যার জন্য আমি দেশে আসতে পারি নাই। নিজের জন্মস্থান এবং নিজের যেহেতু শফিউল বাড়ির বাবুর আমার এলাকা, সে সেখানকার নিয়ে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা প্রত্যাশা রাখছি সেই ত্যাগী নির্যাতিত নিপীড়িত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবেন। আমি তো পোস্ট এবং দলের কাছে কোনো হাইকমান্ডের কাছে কোনোদিন চাইয়ে নিই নেই, ওনারা আমাকে দিচ্ছেন। সপ্তাহখানেকের মধ্যে সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে পারে বিএনপি। নেতারা বলছেন সুপারিশ নয়, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সহ নানা দিক বিবেচনায় নিচ্ছেন তারা। যোগ্যতা, দক্ষতা এবং দলে তার কন্ট্রিবিউশন, এটাই হওয়া উচিত। আমার বিরাট কন্ট্রিবিউশন, কিন্তু আমার যোগ্যতা নাই, আমি একটা লেম্যান, তো সুতরাং আমি তো বড় কিছু প্রত্যাশা করতে পারি না। সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ করছে জামায়াত। শরিক দল এনসিপিকেও দেয়া হবে একটি নারী আসন। আমাদের যে মহিলা বিভাগ আছে জামায়াতের মহিলা অংশের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, যারা সেন্ট্রালি লিড করছে তাদের মধ্যে থেকে একটা অংশ আছে। আবার বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক মূল কথা হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে সক্ষম তাদেরকে এখানে প্রস্তাবনায় বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির ৬ জন বিদ্রোহী। তাদের প্রাপ্ত একটি আসনে একজনকে মনোনয়ন দিবেন তারা। স্বাস্থ্যের প্রশ্নে আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ পুনঃ প্রচলনের উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃ প্রচলন বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই বিলটি পাশ হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। তবে আইনটির বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। আপত্তি তুলে ধরে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধী দল ও মতকে দমন করার জন্যই ২০০৯ সালের মানবাধিকার অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল ২০২৬ সংসদে পাশ হয়। বিলগুলোর ব্যাপারে আপত্তি তুলে ধরে সংসদ সদস্য নজিবুর রহমান বলেন, এই আইন বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ। বিরতিতে যাওয়ার আগে সংসদে আরও ৮টি বিল পাশ হয়। ইরানের যুদ্ধবিরতি চললেও লেবাননে একদিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ২৫৪ জনের। আহতের সংখ্যা প্রায় ২৫০০। এই হামলার ঘটনায় আজ দেশটিতে একদিনে শোক পালন করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর ইরানের অন্যতম মিত্র দেশটিতে এটা ইসরায়েলি বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলা। শুধু রাজধানী বৈরুতেই প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক মানুষ। মঙ্গলবার ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলে হামলা স্থগিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবুও মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবানিজ ভূখণ্ডে ১০০ দফা বিমান হামলা চালায় তেল আবিব। ইরানের দাবি যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে কোনো মুহূর্তে আবারও হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। আঙুল ট্রিগারেই রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের পূরণের জন্য আরো লক্ষ্য রয়েছে, হয় চুক্তির মাধ্যমে নয়তো শক্তি প্রয়োগের মাধ্যমে সেগুলো অর্জন করব। যে কোনো মুহূর্তে লড়াইয়ে ফেরার জন্য প্রস্তুত আছি। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। ইসরায়েলের সাথে সমন্বয়ের মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছে। বলতে চাই, এটা আমাদের অভিযানের শেষ নয়, বরং চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে বিরতি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনেই লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ 3টি শর্ত ভেঙেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, দিয়েছে এই সতর্ক বার্তা। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। টানা প্রায় 40 দিনের উত্তেজনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ, রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। 2 প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। ইরানের প্রস্তাবিত 10 দফার অন্যতম শর্ত ছিল মিত্রদের ওপর হামলা বন্ধ, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের ভয়াবহতম হামলার পর জটিল রূপ নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় লেবানন। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র, দাবি লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে। আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম, যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, দেশটির আকাশসীমায় ড্রোন প্রবেশ সহ এরই মধ্যে 3 দফায় লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এমন পরিস্থিতিতে আলোচনার টেবিলের সমাধান না এলে নতুন করে সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। টানা 40 দিন বন্ধ রাখার পর মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল আকসা প্রাঙ্গণের মসজিদ। বৃহস্পতিবার ভোরে মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ তুলে নেয় নেতানিয়াহু প্রশাসন। খুলে দেওয়ার পরেই শত শত ফিলিস্তিনি আল হারাম, আল শরীফ মসজিদে প্রবেশ করেন, আদায় করেন ফজরের নামাজ। ইরান যুদ্ধের প্রথম দিনে আল আকসা বন্ধ করে দেয় তেল আবিব, এমনকি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেনি ফিলিস্তিনিরা। এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানায় মুসলিম বিশ্ব। প্রকাশ্যে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও আদতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আলোচনার সাথে যুক্ত কয়েকজনের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, বেশ কয়েকদিন ধরে তেহরানকে রাজি করাতে পাকিস্তানকে চাপ দিচ্ছিল ওয়াশিংটন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের রাজনৈতিক নেতৃত্ব সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক হলেও আইআরজিসির অনুমোদন না পাওয়ায় নিতে পারছিল না চূড়ান্ত সিদ্ধান্ত। প্রকাশ্যে ইরানকে নরক বানানোর হুমকি দিয়েছেন বেশ কয়েকবার। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেও হরমুজ প্রণালী না খুলে দিলে দেশটির পুরো সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন হামলায় নতজানু হয়ে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে তেহরান, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে, প্রকাশ্যে হুমকি ধামকি দিলেও গোপনে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির জন্য বেশি মরিয়া ছিল। আলোচনার সাথে যুক্ত অন্তত 5 কূটনীতিকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, তেলের দামের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ট্রাম্প। পাশাপাশি শীর্ষ নেতাদের মৃত্যুর পরও ইরানের দৃঢ় নেতৃত্বে বিস্মিত হন তিনি। এমন পরিস্থিতিতে গত 21 মার্চ বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর থেকেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান পুরো যুদ্ধ জুড়েই নিরপেক্ষ অবস্থান নেয় মধ্যস্থতাকারী হিসেবে তাদের বেছে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত প্রস্তাব তাদের মাধ্যমে পাঠালে তেহরান সেটি বেশি গুরুত্ব দেবে এমন ধারণা ছিল ট্রাম্প প্রশাসনের। চুক্তি সম্পর্কে অবগত সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েকদিন আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে নীতিগতভাবে রাজি হয় ইরানের রাজনৈতিক নেতৃত্ব। তবে বিপ্লবী গার্ড বাহিনী IRGCর চূড়ান্ত সম্মতি না পাওয়ায় তৈরি হয় জটিলতা। অবশেষে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন IRGCর মধ্যে এই ইস্যুতে রয়েছে বিভক্তি। এ কারণে চুক্তি ভেস্তে দিতে উপসাগরীয় দেশগুলোতে বাহিনীর একটি অংশ হামলা চালাতে পারে বলেও শঙ্কা পাকিস্তানের। এছাড়া শর্ত নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়েও রয়েছে সংশয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা। কিছু পাম্পে নিজেদের চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা, কিছু পাম্পে মানা হচ্ছে রেশনিং পদ্ধতিও। উত্তরা থেকে আরও জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ডিপো থেকে তেল আসার পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা কিছুটা? শাওন, স্বাভাবিক বলতে দীর্ঘ লাইন, মানুষের যে ভোগান্তি, মানুষ আসলে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমার পেছনে যদি একটু দেখাতে চাই, সেখানে দেখতেই পাবেন যে প্রচুর মানুষজন আসলে তেলের জন্য অপেক্ষা করছেন এবং তেল নিচ্ছেন। কিছুক্ষণ আগেই আসলে এই পাম্পে তেল ঢুকেছে এবং এরপর থেকে আসলে তেল দেওয়া শুরু হয়েছে। তবে সকাল থেকে আমি অনেকগুলো পাম্পে ঘুরেছি, সেখানে আমি দেখতে পেয়েছি যে আসলে এখানে কিছু পাম্পে সকালে তেল ছিল না, কিছু কিছু পাম্পে 10টায় তেল এসেছে, কিছু কিছু পাম্পে 11টার সময় তেল এসেছে, কিছু কিছু পাম্পে 12টার দিকে তেল এসেছে। তো তেল আসার পর থেকে আসলে তেল দেওয়া শুরু হয়েছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে যদি আসলে শাওন বলি যে তেল আসার আগ থেকে অনেকেই আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। অনেকের অভিযোগ সকাল 6টা থেকে আসলে তারা অপেক্ষা করছেন, কিন্তু পাম্পে আসলে তেল মিলছে না। তেল আসার পরেই আসলে কয়েক ঘন্টার মধ্যেই একটি করে গাড়ি আসছে এবং সেই তেলগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে। আর রেশনিংয়ের কথা যেটি আসলে আপনিও বলছিলেন যে কিছু কিছু পাম্পে চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু পাম্পে আসলে তারা যতটুকু রেশনিং করা দরকার বলে তারা মনে করছেন 500 বা 600 টাকার তেল, এই পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে অনেকেই আসলে অনেক ধরনের ভোগান্তিতে পড়ছেন এই তেল নিয়ে, অনেকেরই অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সিলিয়ান নিয়েও অনেক ধরনের বাক বিতণ্ডার সৃষ্টি হচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে আসলে কিভাবে আসলে সরকারের কাছে তারা আকুল আবেদন জানাচ্ছেন কিভাবে আসলে এই তেলের সংকট থেকে তারা আসলে পরিত্রাণ পেতে পারে, সেই চেষ্টাই তারা করছেন এবং তারা বলছেন যে সরকারের কাছে আকুল আবেদন যে খুব তাড়াতাড়ি যেন এই ধরনের এই তেলের সমস্যার আসলে সমাধান করা হয়। শাওন। বিজয়, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকটের কারণে এখন থেকে স্কুলে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী আরনামা এহসানুল হক মিলন। মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, শনি, সোম, বুধ অফলাইনে ক্লাস এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ সময় তিনি জানান, স্কুলগুলোকে ট্যাক্স ফ্রি সোলার গাড়ি দেওয়া হবে। এছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে। এর আগে তিনি জানান, এখন থেকে সারা দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষাগুলো হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই বিষয়ে কাজ করবে সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা অর্জনের পরামর্শ দেন তিনি। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাবো, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। এবার বৈশাখী নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজস্ব নামে উদযাপন করা হবে, এমনটা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে সচিবালয়ে হওয়া এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, বৈশাখী নামটিতে শুধু 3টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল, সেই কারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈশু, সাংগ্রাই, বিশু, চাংলান,
চাংরান নামে 12 এপ্রিল থেকে উৎসব পালন শুরু হবে। মন্ত্রী জানান, সকালে র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হবে। পাহাড়ের ঐতিহ্য মেনে রমনা পার্কের লেকের পানিতে ভাসানো হবে ফুল। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূল স্রোতে যুক্ত রাখা সরকারের লক্ষ্য। জাতিসত্তা রয়েছে, জাতিসত্তা 11টা রয়েছে, ওনাদের প্রতি তাচ্ছিল্য করে যে আমি এটা বলবো বিগত সরকারগুলো। সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করেছেন, বাংলাদেশের জাতীয়তা ভিত্তিতে যে যে সম্প্রদায় রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র 2000 জনগোষ্ঠী, সব সম্প্রদায়ের নাম নিয়ে হবে ওনারা যেটা পালন করে। সংকট না থাকলেও যুদ্ধকে পুঁজি করে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বৈদেশিক মুদ্রার বাজার। কিছু ব্যাংকের বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ারও অভিযোগ আছে। যদিও ব্যাংকাররা বলছেন, আপাতত চাপ নেই ডলার বাজারে, তাই বিনিময় হার বৃদ্ধির যৌক্তিক কারণ নেই। তবে রেমিটেন্স হাউসগুলো সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে, দাম নিয়ে কেউ কারসাজি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। 1.5 বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ডলার বাজার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও লেনদেন হয় 122 টাকা 30 পয়সার আশেপাশে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিক রাখতে উল্টো বাজার থেকে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কিছুটা বাড়তে থাকে ডলারের বিনিময় হার। সোমবার ডলার লেনদেন হয় 122 টাকা 93 পয়সায়, অর্থাৎ প্রতি ডলারের দাম বেড়েছে 63 পয়সা। অভিযোগ আছে, বাড়তি মুনাফার আশায় কয়েকটি ব্যাংক ডলার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি গভর্নরের সাথে সাক্ষাৎ করে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। এক্সচেঞ্জ রেট ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের সাপ্লাইটা যদি অক্ষুণ্ণ রাখা যায়। ব্যাংকাররা বলছেন, ডলার বাজারে আপাতত কোনো চাপ নেই, তবে রপ্তানি কমতে থাকলে এবং রেমিটেন্স প্রবাহ কমে গেলে সংকট দেখা দিতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি রেমিটেন্স হাউসগুলো সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। রেমিটেন্স হাউস যারা আছে তারা দেখছে এটা একটা সুযোগ, তারা কিন্তু এখন রেটটা বাড়িয়ে দিয়েছে এবং কিছু কিছু ব্যাংক আবার হয়তো এই বাড়তি রেট দিয়ে রেমিটেন্স টেনেছে। নেট এনওপি $1 বিলিয়ন উপরে আছে, আমার ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স আছে অ্যাজ পার বিপিএম 66 আছে আপনার $29 বিলিয়ন, আর এমনি যদি গ্রস হিসাব করি $33 বিলিয়ন। সেই হিসাবে আমার খুব একটা এখন ওই মনে চাপ নাই। আকুর দায় পরিশোধের পরও বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ আছে $34.35 বিলিয়ন। বাণিজ্যিক ব্যাংকের কাছে আছে আরও $1 বিলিয়ন উপরে। মার্চে রেমিটেন্স এসেছে $4 বিলিয়ন। সব মিলিয়ে সরবরাহে কোনো ঘাটতি নেই, তাই ডলারের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলেও মনে করছে বাংলাদেশ ব্যাংক। সাপ্লাই দিক থেকে আমাদের কোনো নাই, কেন্দ্রীয় ব্যাংকও এখান থেকে নিচ্ছে না। শুধু এখানে প্যানিক হওয়ার কিছু নেই। এখানে কোনো ব্যাংক হয়তো আমরা যেটা শুনতে পেরেছি সেগুলো আমরা একেবারে ইনডেপথ এটা পরিদর্শন করবে আমাদের ইন্সপেকশন টিম। তারা কিছু কিছু গ্রাহককে এটা বলছে যে সামনে বাড়তে পারে, আপনারা আগে থেকেই সেটা এটা ফরওয়ার্ডে সেগুলোকে সেল করছে, অর্থাৎ গ্রাহককে বলছে এটা কেনার জন্য, কিন্তু এটার এগেনস্টে কোনো প্রকার ওরা বাইং রাখছে না। সুতরাং এই ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে পরামর্শ দিচ্ছি এবং এই ধরনের যদি কেউ কিছু করে থাকে তাহলে এগুলো আমরা পরিদর্শনের মাধ্যমে সেগুলো ফাইন্ড আউট করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। 2026 সালের এপ্রিলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান তিনি। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আরটকের জিওসি হিসেবে দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়া 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই সেনা কর্মকর্তার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে 2-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ক্যাম্প নিউয়ে 10 জনের বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে 19 বারের আক্ষেপ ঘুচল দিয়েগো সিমিওনের।
ম্যাচের গেটলক ভাঙে 43 মিনিটে পাও কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় বার্সা। সেই সুযোগে হুলিয়ান আলভারেসের বাঁকানো ফ্রি কিক খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধে 10 জন নিয়েও আক্রমণের ঝড় তুলেছিল হান্সি ফ্লিকের শিষ্যরা, কিন্তু 18টি শট নিয়েও গোলের দেখা পায়নি। উল্টো 70 মিনিটে বদলি নামা শার্লথের বুলেট ভলিতে ব্যবধান 2-0-তে নিয়ে যায় সফরকারীরা। অন্যদিকে প্যারিসে ছিল শুধুই পিএসজি শো, বর্তমান চ্যাম্পিয়নদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল ছন্দহীন লিভারপুল। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মাসুম রাব্বি। আমাদের সাথেই থাকুন।